প্রিয় দর্শক, IBTV ইনফো অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌরভ ইমাম। এই অনুষ্ঠানে আমরা বাংলাদেশের রাজনীতি, আমেরিকার রাজনীতি, মর্টগেজ, রিয়েল এস্টেট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলে থাকি। আজ আমরা কথা বলবো বাংলাদেশের রাজনীতি নিয়ে, কারণ মাত্র শেষ হয়েছে বাংলাদেশের জাতীয় নির্বাচন। যেই নির্বাচন ঘিরে বাংলাদেশের কোটি কোটি মানুষের আগ্রহ ছিল, কারণ দীর্ঘ 1.5 দশক বাংলাদেশের ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বাংলাদেশের নির্বাচনকে নানাভাবে গণতান্ত্রিক থেকে অনেক দূরে রেখেছিল। অবশেষে বহুল প্রত্যাশিত নির্বাচন সম্পন্ন হয়েছে। ক্ষমতায় গিয়েছেন বাংলাদেশের জাতীয়তাবাদের শক্তি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এই বিএনপি নিয়ে এইসব বিষয়ে আজকে কথা বলবো। স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট ব্যবসায়ী এবং নাসাউ কাউন্টি চেম্বার অফ কমার্সের ডিরেক্টর এবং আমেরিকায় মূলধারা রাজনীতিবিদ জনাব আখতার হোসেন বাদলকে। আখতার হোসেন বাদল, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। IBTVর দর্শকদের জন্য আমার শুভেচ্ছা। অবশ্যই। আচ্ছা, আপনি তো জানেন যে সদ্য নির্বাচন শেষ হয়েছে বাংলাদেশের ফ্যাসিস্ট আওয়ামী লীগের কারণে। 14-তে 18-তে 24-এ মানুষ যে নির্বাচন দেখেছে, একটা নাটকীয় নির্বাচন, যেই ধরনের নির্বাচন এর আগে কখনো দেখেনি। এবার সেই নির্বাচনে যে মানুষের আকাঙ্ক্ষা পূরণ হয়েছে, উৎসব মুখর পরিবেশে এক নতুন জেনারেশন শুরু সহ বাংলাদেশের 18 কোটি মানুষের অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্তভাবে। এই নির্বাচনে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি বিএনপি আবারও ক্ষমতায় গিয়েছে দীর্ঘদিন পর। সবকিছু মিলিয়ে আপনার কাছে কি মনে হচ্ছে, কেমন দেখলেন নির্বাচন? ধন্যবাদ। আমাকে অনেকদিন পর আপনাদের স্টুডিওতে আসলাম এবং আমাকে তো খুবই সুন্দর একটি প্রশ্ন করার জন্য। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের রাজনীতিতে এক উজ্জ্বল নক্ষত্রের নাম। সারা দেশব্যাপী, সারা বাংলাদেশের জনগণের যে একটা প্রতিষ্ঠিত দল, এবারের ভূমিদশ জয়ের মধ্যে দিয়ে আবারও প্রমাণ করলো। কারণ তার আগেও বিএনপি আরো 2-3 বার ক্ষমতায় এসেছে। সর্ববৃহৎ বিরোধী দলের নেত্রীও ছিলেন আমার নেত্রী, এবং আপনারা জানেন এই দলটির প্রতিষ্ঠাতা যিনি তাকে আজকে শ্রদ্ধা ভরে স্মরণ করি। তার সৃষ্টি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তিনি এমন একটি দল তৈরি করে দিয়ে গেছেন যেটা বাংলাদেশের মানুষের সময়ের প্রয়োজনে তখন অনেক গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশ। অবশ্যই উনি বাংলাদেশের মানুষের জন্য মুক্তির দূত হয়ে মুক্ত করেছেন বাংলাদেশকে। যখন বাংলাদেশের মানুষ নিষ্পেষিত হতেছিলেন, একদলীয় বাকস্বাদ তৈরি হয়েছিল, জনগণের বাক স্বাধীনতা ছিল না, সাংবাদিকতার স্বাধীনতা ছিল না, রক্ষী বাহিনী দিয়ে, পেটোয়া বাহিনী দিয়ে অনেক কিছু তৈরি করা হয়েছিল। বাংলাদেশের মানুষ সেদিন হাহাকার করলেন। বাংলাদেশের মানুষ না খেয়ে মরতেছিলেন। বন্যায় দুর্গত মধ্যে দিয়ে বাসন্তীদের কাপড়ের আবৃত্তি ঢেকে রাখার মধ্যে দিয়েও তথাকথিত একজন নেতা তাহার সন্তানকে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছে সোনার মুকুট দিয়ে, যেখানে মানুষ না খেয়ে। সারা বাংলাদেশের মানুষ সেটা উপলব্ধি করলেন। হঠাৎ করে জিয়াউর রহমানকে 7ই নভেম্বরের সিপাহী বিপ্লবের মধ্য দিয়ে তাকে মুক্ত করে নিয়ে এসেছেন। সাধারণ সিপাহী জনতার সবারই সেদিন মুক্ত ছিল। আমাদের এক নতুন আলোকিত ব্যক্তি, যিনি কালুরঘাট থেকে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। ওই সময়ও কিন্তু বাংলাদেশের ক্রান্তি লগ্নে, দেশের মানুষের প্রয়োজনে, যখন শেখ মুজিবুর রহমান যখন পাকিস্তানে গিয়ে বসেছিলেন, আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেদিন কিন্তু বলেছিলেন, আই মেজর জিয়া, ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ। এটা সবাই জানার কথা। অর্থাৎ ঠিক বাংলাদেশের মানে যাত্রা থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান ছিল। তার প্রতিটা মুহূর্তে তাকে দেশের মানুষের প্রয়োজন লগ্নেই জিয়াউর রহমান তিনি মুক্তির দূত হয়ে মুক্ত করেছেন। তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। তিনি একজন বীর সেক্টর কমান্ডার ছিলেন। তিনি বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। তিনি বাংলাদেশের স্বাধীনতা দিয়ে আজকে যে প্রেস ক্লাবটা দেখেন, সেটা কিন্তু জিয়াউর রহমানের শুধু প্রেস ক্লাব, অনেক কিছু, OIC সম্মেলন যেটা দেখতেছেন আমরা করি, সেটাও কিন্তু জিয়াউর রহমানের। আজকে সার্ক সম্মেলন নিয়ে দেখতেছেন, সেটাও কিন্তু জিয়াউর রহমান। আপনি যদি সারা মুসলিম বিশ্বের সাথে ভ্রাতৃত্ববন্ধন, সেটাও কিন্তু জিয়াউর রহমান। আজকে বাংলাদেশের আওয়ামী লীগ যে রাজনীতিটা করেছে, তার প্রধান যিনি বাংলাদেশ থেকে চলে গেছিলেন, তাকে জিয়াউর রহমানই কিন্তু বাংলাদেশে ফিরিয়ে দিয়েছিলেন। এত গণতন্ত্রের কথা বিশ্বাস করতেন বলে, কিন্তু দুর্ভাগ্য হলো তিনি আসার সাথে সাথে আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মৃত্যুবরণ করলেন, শাহাদত বরণ করলেন। তারপরেই তার স্ত্রী আমাদের
মরহুমা বেগম খালেদা জিয়া, মা মাটি মানুষের নেত্রী, গণতন্ত্রের প্রবক্তা, আমাদের মা, আমাদের নেত্রী, আমাদের ডেমোক্রেসির মা, সব কিছুর মধ্যে দিয়ে তিনি একজন গৃহবধূ থেকে এসে আবার সেই জিয়াউর রহমানের উত্তরসূরি হয়ে আদর্শ স্ত্রী হয়ে তিনি বাংলাদেশের মানুষকে তিনি কোথাও ফেলে যাননি। তিনি আবার হাল ধরেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হয়েই কিন্তু উনি আবার বাংলাদেশের মানুষের মাঝে তিনি প্রথম তৈরি হলেন। এবং এরশাদ সরকার সেই সময় 1981 সালে অবৈধভাবে ক্ষমতা যখন দখল করেছিলেন, তখন তিনি বলেছিলেন যে আমি বাংলাদেশে গণতন্ত্র না ফিরে আসা পর্যন্ত জনগণের সাথে বেইমানি করব না এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেব। একটি সুষ্ঠু গণতান্ত্রিকভাবে বাংলাদেশ আগামী দিনে একটা নতুন দিক নির্দেশনা আসবে, সেইটাতেই আমি একসাথে কাজ করব। সেই সাথে সাথে অপরদিকে বিরোধী দলের যিনি নেত্রী ছিলেন আরেকটি দলের, তিনি এরশাদ শাহীর সাথে আতাত করে তিনি চট্টগ্রামে তিনি ঘোষণা দিয়েছিলেন যে এই সরকারের সাথে যারা যাবে তারা হলো জাতীয় বেঈমান। কিন্তু আমার নেত্রী বলেছিলেন আমি এই সরকারের সাথে আমি কখনো কোনোদিন আপোষ করিনি, বাংলাদেশের গরিব দুঃখী মানুষের জন্য আমি তাদের মুখে হাসি পুরাবো এবং গণতান্ত্রিকভাবে বাংলাদেশে একটি নির্বাচন হোক, সেটা যেই আসুক আমরা তাদের সাথে কাজ করব। সেই এরশাদ শাহীকে বিদায় করে যারা ভেবেছিলেন কলকাতাতে বসে যারা ভেবেছিলেন যে নির্বাচনে তো বিএনপি কোনো ফ্যাক্টরি না, এবং তারা অলরেডি আসন ভাগাভাগিও করেছিলেন, কিন্তু বাংলাদেশের জনগণ তারা ভুল করেনি, তারা কিন্তু সঠিক জায়গায় ভোটটি দিয়েছেন। এবং তখন বিচারপতি শাহাবুদ্দিনের নেতৃত্বে, তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্বে আমাদের নেত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সুযোগ্য নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি বিপুল ভোটে বিজয় হয়ে প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছেন। এবং সেই মধ্যে দিয়ে তৈরি হওয়ার পরে তিনি বাংলাদেশের প্রত্যেকটা দেশের গণতান্ত্রিক নারীদের শিক্ষা, নারীদের বিনা পয়সায় নারীদেরকে সম্মান করা, আপনার বিরোধী দলের নেতাকে সম্মান করা, গণতন্ত্র একটা দৃষ্টান্ত স্থাপন করে সব কিছুর মধ্যেই জিয়ার উত্তরসূরির একজন সুযোগ্য মানুষ দেশের প্রয়োজনের তিনি তাই করেছেন। সেই ধারাবাহিকতায় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্ত্রী তিনি যখন হাসতেন সারা বাংলাদেশ হাসতেন, তিনি যখন কাঁদতেন তিনি সারা বাংলাদেশ কাঁদত। কিন্তু বড় নির্মমভাবে ওনার উপর কী অত্যাচারগুলো হয়েছে, অন্যায়ভাবেও তাকে এই স্বৈরাচারিণী ফ্যাসিস্ট হাসিনা যেভাবে নির্মম নির্যাতন করে কারাগারে রেখে তাকে নির্মমভাবে পয়জন দিয়ে তাকে নিশ্চয় করে, এটা বাংলাদেশের মানুষ মনে রাখবে। এখন সেই ধারাবাহিকতা প্রতিটা মানুষের মণিকোঠায় বেগম খালেদা জিয়ার একটা বিশাল একটা জায়গা করে নিয়েছেন সবার মনে। তারা কিন্তু সবাই কিছু সময়ের অপেক্ষায় ছিলেন, কিন্তু আপনারা সবাই দেখলেন, সারা বিশ্ব দেখলেন যে যেদিন উনি মৃত্যুবরণ করলেন সারা দেশ, সারা দল মত নির্বিশেষে পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ জানা যায় এই আমার নেত্রীকে সম্মান দিয়েছেন। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের আমার নেতা যিনি আজকে আমাদের বাংলাদেশের আগামী দিনের কান্ডারি বিএনপি চেয়ারপারসন, নবনির্বাচিত চেয়ারপারসন, তিনি কিন্তু বাংলাদেশে আরও অনেক আগে আসতে পারতেন তার মার জন্য, কিন্তু তিনি লিখেছিলেন, বলেছিলেন, একটি ফেসবুকও সবাই জানেন, তার বাধ্যবাধকতা ছিল, তার একক সিদ্ধান্ত নয়, সব কিছুকে চড়ে উতরেই মায়ের মৃত্যু পাশে এসে দাঁড়িয়েছেন। এবং সেদিন তিনি বাংলাদেশের মানুষের কাছে যেভাবে 25 দিনের মধ্যে তার যেই ভূমিকা, তার যে সংগঠন গোছানো, তার যে মানুষকে শ্রদ্ধা করা, তিনি কিন্তু একটা কথা গুরুত্বপূর্ণ কথা বলছেন যে আমি প্রতিহিংসা রাজনীতি চাই না, আমি চাই একটা সুন্দর বাংলাদেশ। চমৎকার লিডারশিপ দেখতে পেলাম আমরা। হোয়াট ইজ দ্য লিডারশিপ have to be very polite, very gently, very lovely, very humbly, and to create the people, the support, and the mandatory that need to be majority vote. And he win the heart, and he get the result, and today is victory, and he's get the winner. ওকে, আমরা তাহলে বলতে খুব সুন্দর করে আপনি বলেছেন, তাহলে আমরা বলতে পারি যে এই যে আজকে বিএনপি আবারও ক্ষমতায় গেল, এটার ধারাবাহিকতা ছিল সেই স্বাধীনতা শুরু থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, বেগম খালেদা জিয়া এবং তাদের দেশের প্রতি কন্ট্রিবিউশন সবকিছু মিলিয়ে আজকে আবারও দেশের মানুষ এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় বসিয়েছে। আচ্ছা, যদি তারেক রহমান
কোনো বড় ধরনের কোনো ঝামেলা ছাড়া তারেক রহমান প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, বাংলাদেশের প্রথম পুরুষ প্রধানমন্ত্রী। সবকিছু মিলে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করা রয়েছে তার সামনে, যেমন ধরুন অর্থনীতি, একটা ভঙ্গুর অর্থনীতি, এছাড়া নানা ধরনের ষড়যন্ত্র, আওয়ামী লীগ সহ নানা ধরনের ষড়যন্ত্র, জামাত রয়েছে। এত সব চ্যালেঞ্জ মোকাবেলা করে আপনি কি মনে করেন তার জন্য সামনের দিনগুলো খুব মসৃণ হবে, স্মুথলি তিনি দেশ চালাতে পারবেন? কি মনে হয়? আমার আস্থা এবং বিশ্বাস বাংলাদেশের জনগণ ভুল করে না। তারা কিন্তু জিয়া পরিবারের প্রতি আস্থা আছে, জাতীয়তাবাদীর প্রতি আস্থা আছে, এবং বাংলাদেশের জনগণ তারা কিন্তু এই বাংলাদেশের মানুষের জন্য, এবং তারা কারো আধিপত্য মেনে নেয় না, ফ্যাসিবাদ মেনে নেয় না, এবং জিয়া পরিবারের প্রতি আস্থার কারণেই তাদের বিগত দিনের এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে বিএনপি বারবার ক্ষমতা এসেছে। বিএনপির যদি রেকর্ড দেখেন আপনি প্রিভিয়াসলি, তো এখানে দেখতে পারবেন যে অর্থনৈতিক সমৃদ্ধ কিভাবে এসেছে, তারপরে আপনার মানুষের স্বাধীনতা কিভাবে এসেছে, মানুষের নিরাপত্তা কিভাবে এসেছে। যে বিএনপি ইজ দ্য প্ল্যাটফর্ম, এবং আমাদের যে নতুন প্রাইম মিনিস্টার হতে যাচ্ছেন আমাদের তারেক রহমান সাহেব, তো আমার বিশ্বাস তার যে কয়েকটা বক্তব্য বিভিন্ন জনসভায় আপনারা শুনেছেন যে আই হ্যাভ এ প্ল্যান, এবং তার প্ল্যানগুলো কি তার কিছুটা তিনি ধারণা দিয়েছেন, চমৎকার এক্সপ্লেইন করেছেন, এবং কৃষকদের যার, এবং সে তো ওয়েস্টার্ন কান্ট্রিতেই থেকে গেছে 17 বছর নির্বাসনের থেকে, তার কিছুটা তো অভিজ্ঞতা হয়েছে অবশ্যই, যে ডেমোক্রেসি কিভাবে চর্চা করতে হবে, কিভাবে টাইম মেনটেন করতে হবে, কিভাবে মানুষকে। সে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আরেকটা কথা বলেছে। তিনি বলেছেন যে আমি যদি আপনাদেরকে আজকে মিথ্যা কথা বলি বা মিথ্যা ধারণা দেই, বা আপনাদেরকে যদি আজকে যদি আমি শুধু প্রলোভন দেখাই, তাহলে আগামী দিনে কি আপনারা আমার প্রতি বিশ্বাস রাখবেন, আমাকে কি সাপোর্ট করবেন? খুবই গুরুত্বপূর্ণ। আগামী দিনে কি আমাকে ভোট দিবেন? দিবেন না। শুধু আমার প্রতি একবার আস্থা রাখুন, বিশ্বাস রাখুন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশকে উন্নয়নের শিখরে দিয়ে গেছেন। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনিও কিন্তু অনেক উচ্চতায় নিয়ে গেছেন বাংলাদেশকে, আই বিলিভ। এবং অলরেডি আপনি জানেন সারা বিশ্বের থেকে আমাদের তারেক রহমান আমাদের চেয়ারম্যান, তার প্রতি প্রচুর অভিনন্দন আসতেছে সারা ওয়ার্ল্ড থেকে। তার মানে দেয়ার ইজ সামথিং চেঞ্জ, দেয়ার ইজ সামথিং ওয়ার্কিং। তো সারা বিশ্বে অপেক্ষায় আছেন যে আগামী দিনের বাংলাদেশ। আমি দেখেন আজকে আমি অ্যাডভান্স আমি বলবো না যে কালকে এই ধরনের ধ্বংসস্তূপ থেকে কিভাবে দাঁড়াবে, কারণ ফ্যাসিস্ট সরকার পুরা ফোকরা করে দিয়ে গেছে। ব্যাংক বলেন, মিডিয়া সেক্টর, প্রতিটা ক্ষেত্র, আইন শৃঙ্খলা, এর মধ্যে দিয়ে ইট উইল টেক টাইম। বাট মানুষের বিশ্বাস ছিল জিয়া পরিবারের প্রতি। মানুষের কখনোই বিশ্বাস হয়নি যে 71-এর ফ্যাসিবাদরা, রাজাকাররা আবার আমাদের ঘাড়ের উপরে চেড়ে বসবে বাংলাদেশের মাটিতে। এবং সেটার প্রতি কিন্তু তারাও কিন্তু বহুবার বিভিন্নভাবে প্রপাগান্ডা করেছেন। তারেক রহমানের বিরুদ্ধেও তারা অনেক কথাবার্তা বলেছেন, কিন্তু জনগণ আমাদের সাথে বেইমানি করেনি। জনগণ বাংলাদেশের রাইট ট্র্যাকে, রাইট জায়গাতেই কিন্তু তারা স্ট্যান্ড করেছে, এবং সময় উইল বি, আই বিলিভ সময় উইল টক। রাইট, খুব সুন্দর করে বলেছেন, অনেক ধন্যবাদ আখতার হোসেন বাদল। একটু ভিন্ন বিষয়, আপনি একটু জামাত নিয়ে কথা বললেন। জামাত নিয়ে আওয়ামী লীগ জামাতকে গত 15 বছর কোণঠাসা করার পরে জামাতের বেশ বড় উত্থান। জামাতের বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সবচেয়ে বেশি সিট পেয়েছে, তারা সংসদে আসন পেয়েছে। তাদের উত্থানটাকে কিভাবে দেখছেন আপনি? আমি আসলে শুনেন, তারা 71-এ, এটা তো ধ্রুব সত্য, তারা 71-এ আমাদের বাংলাদেশের স্বাধীনতাই মেনে নেয়। বিগত দিনে যতগুলো ফ্যাসিস্টর ঘটনা হয়েছে, তারা কিন্তু ফ্যাসিস্টের মানে আস্তানার সাথে থেকেই কিন্তু, মানে আড়ালে আবডালে থেকেই কিন্তু তারা কিন্তু তাদের প্রশ্রয় কিন্তু এই বাংলাদেশে বিগত দিনে তাদের নেটওয়ার্কগুলো করছে একদম। দ্বিতীয়ত হলো আমরা একটা স্বাধীনতা সার্বভৌমত্বের, আপনারা জানেন যে 71-এ আপনার মাকে হারিয়েছেন, বোনকে হারিয়েছেন, আমাদের অনেক মা বোনদের ইজ্জতের উপর হানা হয়েছে, এবং তারা বাংলাদেশের স্বাধীনতাই মেনে নিতে পারেনি। কিন্তু তারা বিগত সময় তাদেরকে একটা সুযোগ দিয়েছিল বিএনপি, যে তারা হয়তো শুদ্ধ হবে, তারা হয়তো কারেক্টেড হবে, তারা আগামী দিনে হয়তো বাংলাদেশে নতুনভাবে ফিরে আসবে। সেই ধারাবাহিকতায় কিন্তু খালেদা জিয়ার সময় কিন্তু তাদের দুইজনকে মন্ত্রণা দেওয়া হয়েছিল, তাদেরকেও কিন্তু বিপুল ভোটে পাশও করে আনা হয়েছিল, কয়েকটা আসনও দেওয়া হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যজনক হলো তারা কিন্তু প্রতিটা বার বিএনপিকে ছবল দিয়েছে, কিন্তু আমরা শুধু স্যাক্রিফাইস করেছি। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে জামাতের যে আজকের যে অবস্থান, এর জন্য তো দায়ী আওয়ামী লীগ, কিন্তু বিএনপি না। কারণ জামাত আজকের যে আসনগুলো তারা ক্যারি করছে, আজকে যদি আওয়ামী লীগ থাকতো তাহলে কিন্তু এটা আওয়ামী লীগ তারা বিপুল ভোটে পাইতো, এবং তাদেরকে অ্যাটলিস্ট হতো কিছু হলো আসন হলো তারা পেতো, এটা সত্যি। বাংলাদেশে রাজনীতিতে আওয়ামী লীগটা
মানে আওয়ামী লীগ যে সবাই খারাপ তাও না, না। ভালো লোকও আছে অবশ্যই। কিন্তু আওয়ামী লীগের যে প্যাসিস্টার যিনি দেশ থেকে চলে গেলেন, যিনি দেশ থেকে চলে গেলেন, নেতাকর্মীদের কথা চিন্তা না করে না করে দেশ থেকে পালায় চলে গেলেন। এবং আর ওইদিকে মা মাটি, মানুষের নেত্রী, আমার নেত্রী বেগম খালেদা জিয়া মাটি আঁকড়ে রয়েছে। এবং তিনি কিন্তু বলেছিলেন বাংলাদেশ এই আমার দেশে ঠিকানা। আমার ঠিকানা, একদম। এই দেশ, এই মাটি, এই মানুষ ছাড়া আমি কোথাও যাবো না। কিন্তু জামাত কিন্তু তা বলে নেই, হাসিনা কিন্তু তা বলে নেই। বিএনপির এই স্ট্র্যাটেজির মধ্যে আপনি যদি চিন্তা করেন, এবারের জামাতের যেই ধরনের চিন্তা চেতনা ভাষার যে, তারা আমাদের যিনি আমাদের চেয়ারপারসন, তিনি তো নিজেই বললেন তারা শুধু গুপ্ত নিয়ে ঘুরেন, তারা বিভিন্ন সময় মানুষকে বিভিন্ন রকম প্রলোভন দেখাইছেন। তারা অলরেডি জান্নাতের টিকিটও বিক্রি করে দিয়েছেন। কত বড় নাস্তিক তারা যে জান্নাতের টিকিট বিক্রি করতে যাচ্ছেন জামাতের মতো একটা, তারা আপনাকে তার কাছ থেকে আপনার আমানতটা কীভাবে আশা করেন, যারা আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেন। এই অবমুক্ত থেকে মানুষজন মনে করেছেন না, জামাতকে আমরা ৭১-এর পরে বাংলাদেশের রাজনীতি সুযোগ করে দিয়েছিলাম, তারা কিন্তু শুদ্ধি হয়নি, তারা কিন্তু মাথার উপরে চলে গেছিল। তাদেরকে দিস ইজ দ্য টাইম মনদের এবং আমাদের অনেক আস্থার জায়গাটা বিএনপি এবং জাতীয়তাবাদ, এবং সেই জায়গা থেকে যদি হিসাব করেন তাহলে বিএনপির চেয়ে উত্তম আর কেউ হতে পারে একদম না। অবশ্যই আপনি খুব প্রত্যেকটা জিনিস দারুণভাবে বলছেন। এবার একটু ভিন্নভাবে যাই, যেহেতু আপনি জাতীয়তাবাদের রাজনীতির সাথে জড়িত রয়েছেন, আপনি ছাত্র রাজনীতি করেছেন, সেই গল্পটা একটু শুনতে চাই ছোট্ট করে। দেখেন, আমি খিলগাঁও থানার ছাত্র দলের 1980 সালে সাংগঠনিক সম্পাদক ছিলাম। আমি 82 সালের পরে এরশাদ বিরোধী আন্দোলন যখন চলে, তখন ছিল আমাদের কাশেম চৌধুরী সভাপতি, হারিস চৌধুরী এবং বরকতুল্লাহ ভুলু, মির্জা আব্বাস ভাই। রাইট। আমি পরবর্তীতে যুব দলের আমি জয়েন্ট সেক্রেটারি ছিলাম, যুগ্ম সাধারণ সম্পাদক খিলগাঁও থানা। যেহেতু আমার এলাকা খিলগাঁও, আমার মানে এই খিলগাঁও চৌধুরীপাড়া, সেখানে যেহেতু আমরা আব্বাস ভাই যেহেতু আছেন, আরও অনেকেই যারা হারিস ভাই, এরা তো সবাই আমরা যুব দলের তখন টকবকে জোয়ান। এক্সাক্ট। হঠাৎ করে আমি এক সময় স্টুডেন্টও ছিলাম কুমিল্লা ক্যাডেটের, এটা আগে ছিল রেসিডেন্সিয়াল মডেল কোর্টবাড়ি, এটা এবার এরশাদের সময় এটা যখন ক্যাডেট করে, তখন আমরা বাংলাদেশে থেকে এখানে আমি I-20 নিয়ে স্কলারশিপ নিয়ে চলে এসেছিলাম। ওরা এখানে লেখাপড়া করে, এখানে এসে লেখাপড়া করলাম। করার পরে যখন দেখলাম যে বাংলাদেশে আমার মা, বোন, আমাদের আত্মীয় স্বজন সবাই তো বাংলাদেশে, এদের কোনো নিরাপত্তাই নেই। এরশাদ বিরোধী আন্দোলন তখন আপনারা তো জানেনই, তুঙ্গে। আমার নেত্রী গ্রেপ্তার হলেন যখন পল্টনে, কুরবানিতে, তারপরে আমাদের নেতাকর্মী অ্যারেস্ট হচ্ছেন, তারপরে এখানে তখন হঠাৎ করে আমাদের এই যে আজকের যিনি শিক্ষা মন্ত্রী হতে যাচ্ছেন এহসানুল হক মিলন, তখন তিনি আমাদেরকে ডাকলেন কয়েকজনকে, আমরা কয়েকজন তখন বসলাম, বসে যুক্তরাষ্ট্র বিএনপিতে একটা কমিটি করবেন। এই প্রথম যুক্তরাষ্ট্রে যখন প্রথম কমিটি হয়, তখন সেই কমিটির সভাপতি ছিলেন ফারুক বাগ চৌধুরী, সেক্রেটারি ছিল এহসানুল হক মিলন, সাংগঠনিক সম্পাদক আরিফুল হক আরিফ যখন ছিল, তখন সে এই যে 90 যখন আমাদের বিএনপি ক্ষমতায় আসলেন, তখন আরিফ চলে গেছে বাংলাদেশে, তখন আমি মানে প্রতিষ্ঠাতা সাংগঠনিক হিসাবে আমাকে মনোনয়ন দেওয়া হল। আমি তখন সেই থেকেই জয়েন্ট সেক্রেটারি হলাম, সাংগঠনিক সম্পাদক হলাম। কিন্তু আমার ধারাবাহিকতার মধ্যে দিয়ে একটা মানে কন্টিনিউয়াসলি একটা যে ধারাবাহিকতা ছিল, সেটা ছিল যে আমি ন্যাশনালিস্ট। রাইট। আমি ন্যাশনালিস্ট। আমাকে এই মুহূর্তে দেশের মানুষ তারা একটা সুন্দর গণতন্ত্র নির্বাচন চায়। তো তারপরে হঠাৎ করে আমাদের সালাম তালুকদার সাহেব আসলেন, আমাদের যিনি প্রয়াত মহাসচিব। তারপরে আসলেন শওকত আলী ভাই, মীর শওকত আলী, যিনি মারা গেছেন। তারপর তখন আমাদের এই দলের ইয়ে ছিল, আমাদের অনেকে এসেছেন, নেতৃত্ব এসেছেন। হ্যাঁ, এই তিনজন, মানে এই কথা তিনজনের বলার কারণ হলো দে আর দ্য ফাউন্ডার অফ ইউনাইটেড স্টেট। তখন প্রথম এরশাদ বিরোধী আন্দোলনকে সামনে রেখে আমাদের নতুন কমিটি হলো। সেই কমিটির সেই যাত্রা থেকে আজ অবধি যুক্তরাষ্ট্র বিএনপিতে এখন লক্ষ লক্ষ হাজার হাজার নেতা তৈরি হয়েছে। তারপরে আস্তে আস্তে আমি এখানে এসে একটা চাকরি করলাম, লেখাপড়াও চালিয়ে গেলাম। আপনি আপনার ব্যবসার দিকে একটু পরে যাবা, একটু ছোট্ট করে বলবেন যে বাংলাদেশে আপনারা ছাত্র রাজনীতি করেছেন, এইখানে আপনারা কেন রাজনীতিটা করেন, বাংলাদেশের রাজনীতি? এখানের যে মেইন স্ট্রিমের কথা যদি বলেন, সেটা আমি পরে বলি প্লিজ। বাংলাদেশের রাজনীতিতে এখানে এসেছেন, বা ওই যে বললাম আমাদের দেশের গণতন্ত্রের জন্য,
আমাদের মানুষের গণতন্ত্রের জন্য, বাংলাদেশের আগামী দিনে আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলন করার জন্য, যেটা আমরা বাংলাদেশে করতে পারিনি। কিন্তু প্রবাস থেকে যখন আমরা আন্দোলন করি তখন কিন্তু বাংলাদেশের জনগণ তখন দেখতো যে আমেরিকাতে আমাদের জন্য লড়াই হচ্ছে। তারা আমরা স্টেট ডিপার্টমেন্টে লবিং করার জন্য গেছি, ওয়াশিংটনে আমরা গেছি, নিউ ইয়র্ক টাইমসে আমরা কভারেজ করাইছি, এবং উই হ্যাভ আ লট অফ থিং উই ডিড দিস। তারপর এরশাদ, তারপর তার টনক নড়ছে যে আমি আর থাকতে পারতেছি না, এরশাদ তখন বাধ্য হয়েছে পদত্যাগ করার জন্য। এবং সেই মুহূর্তে আপনারা আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছেন। সব যতগুলো বিএনপির পক্ষে থেকে যতগুলো বিরোধী দল আমরা থেকে যত আন্দোলন করা সংগ্রাম আন্দোলন, যত বাংলাদেশের আজকের এই গণতন্ত্রে, it is absolutely USA BNP have a lots of contribution. Yes, সেটা আমরা দেখেছি একজন সংবাদ মাধ্যমের কর্মী হিসেবে, সেটা আমরা দেখেছি। এবার একটু বলি, আপনি মেইন স্ট্রিমের পলিটিক্সের সাথে জড়িত রয়েছেন, এই বিষয়ে একটু সংক্ষেপে বলবেন। মেইন স্ট্রিমে দেখেন, আমি যেদিন আমেরিকার পাসপোর্ট পেলাম সেদিন আমার একটা উপলব্ধি হলো, যে সেটা হলো যে আমি যেহেতু আমেরিকা, তারা যেহেতু আমাকে আমেরিকান করে দিচ্ছে, আপনার এখানে যখন আপনি এখানে কিন্তু বাংলাদেশি স্টাইলে 100 কমিটি, 100 পদ, 100 এত কিছু নেই, এত কিছু নেই। এখানে সিস্টেমটা হলো ইদার ইউ আর ডেমোক্রেট আর ইদার ইউ আর রিপাবলিকান, ঠিক আছে, রাইট। তো সামহাও আমি ডেমোক্রেট থেকেই শুরু করেছিলাম। এখানে কিন্তু আপনি দল বদল করলে বা এটা ইট ইজ দ্য নর্মাল, ইট ইজ নাথিং। আপনাকে যে কোনো দলে যেতে পারেন, যে কোনো সময় আপনার ভোট চেঞ্জ করতে পারেন। তো তারপরে আমি ডেমোক্রেটের যখন প্রথম, আমরা ফার্স্ট বাংলাদেশি এখানে, যে কিনা আমি প্রথম আপনার মূলধারায় সম্পৃক্ত হলাম। একজন সিনেটর, তার নাম ছিল এফরান গুঞ্জালেস। সেই এফরান গুঞ্জালেস, আমি খুশিজান হকের নাম শুনছেন, চকলেট আপা, ওনার সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট আমি করে দিয়েছিলাম। নাজিমুদ্দিন আলম, তার সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট, বাংলাদেশের কয়েকজন অনেক শীর্ষ নেতা, মওদুদ ভাইয়ের সাথেও, এদের সাথে। তখন এই এফরান গুঞ্জালেস ডেমোক্রেট পার্টি, তখন এখানে সে পুরা নিউ ইয়র্কের ডেমোক্রেটের চেয়ারম্যান ছিল। ওকে, তার হাত ধরেই আমি প্রথম ডেমোক্রেট পার্টির ভাইস প্রেসিডেন্ট হলাম। বাহ, প্রথম ভাইস প্রেসিডেন্ট হয়েছি। তখন আমার মাথায় ঢুকলো যে এখানে মূলধারায় যখন আমি গেলাম, তখন আমি চিন্তা করলাম, আই হ্যাভ এ অপরচুনিটি, হোয়াই নট আই এম টেকিং দিস অপরচুনিটি। কি অপরচুনিটি? যে মূলধারায় কিছু করতে হলে নিজেকে ওয়েল এস্টাবলিশড হতে হবে, নিজেকে ফাইন্যান্সিয়ালি ব্যাকআপ থাকতে হবে, নিজেকে আমার মানে ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, আমার মানে এই যে এইখানকার ঠিকানা আমার স্থায়ী করতে হবে। তো আমি আমেরিকান সিটিজেন হলাম। তখন এফরান গুঞ্জালেসকে আমি জিজ্ঞেস করলাম, তখন আমি একটা শু কোম্পানিতে চাকরি করতাম। আচ্ছা, সেখানে একদিন তার সাথে আমার দেখা হয়েছিল, তার পরিচয়টাও কিন্তু নর্মালভাবে, তখন কিন্তু সেই আমাকে প্রথম কন্ট্রাক্টরের লাইসেন্সটা করে দিচ্ছিল। বুঝতে পেরেছি। পরে আপনি উদ্যোক্তা হিসেবে, অর্থাৎ আপনি জি, তো ওই কন্ট্রাক্টরের লাইসেন্স পাওয়ার পরে, আমি সিটির কন্ট্রাক্টর হওয়ার পরে, আমি তখন এমটিএ, লং আইল্যান্ড রেল রোড, পোর্ট অথরিটি, এসসিএ, বিভিন্ন ডিপার্টমেন্টে আমি তখন আমার আরএলবি কোম্পানি দাঁড়ায় গেল। তারপরে আস্তে আস্তে আমার মাথা ব্রেক খুললো যে আমি আয়রনের ব্যবসা করবো, যেহেতু কনস্ট্রাকশনের সাথে আয়রনটা রিলেটেড। তখন আমি চায়নার কয়েকটা পার্টির সাথে আমার কথা হলো, এবং এই সিনেটর তখন আমাকে চায়না যাওয়ার ভিসা করে দিচ্ছে, এবং আমাকে একটা ডোর খোলার ব্যবস্থা করছে। চায়না বিভিন্ন পার্টিরা তখন কুইন্স, আমি তখন ফ্লাশিংয়ে থাকতাম, তখন সেই ফ্লাশিংয়ের একটা গ্রুপের সাথে আমি বসার পরে আমি আয়রনের ওপেন করলাম, আয়রনের ব্যবসাটা, ফার্স্ট বাংলাদেশি। তৃতীয়ত হলো যে যখন আমি এগুলো করতেছি, তখন আমার মাথায় আসলো যে আমি এবার আস্তে আস্তে এমন একটা ব্যবসা করব যেটা আমার উদ্যোক্তা হিসেবে আমার আসবে, যেটা ডিমান্ড থাকবে। কারণ আমি কিন্তু পারতাম, একটা বার দিতে পারতাম, এখানে একটা রেস্টুরেন্ট করতে পারতাম বা অন্য হয়েছিল, যেটা আমেরিকাতে। কিন্তু আমি তখন আস্তে করে একটা সময় আমি লং আইল্যান্ড দিকে মুভ করলাম। এই লং আইল্যান্ডে মুভ করার পরে তখন আমার সাথে পরিচয় হলো লং আইল্যান্ডের এক্সিকিউটিভ, যিনি হলো মানে সেই সারা লং আইল্যান্ড হলো সর্বসারা, তার ডিসিশনে, তার বাজেটে, তার প্ল্যানে সব কিছু হয়। স্টিভ বেলন, লোরা ক্যারেন, দে মাই ভেরি গুড ফ্রেন্ড, ভেরি গুড ফ্রেন্ড। তো তারা আমাকে এই ওয়ার্কিং ইয়ারের এই প্রতিষ্ঠান দাঁড়া করানোর জন্য আইডিয়া দিল। বললো যে ঠিক আছে, আমরা তোমার থেকে মাল নিব, আমরা অনেক কন্ট্রাক্ট দিতে পারবো। সেটা কি কি? এই যে আপনার ট্যাকটিক্যাল যে বুটগুলো দেখেন, তারপর ড্রেস আপগুলো দেখেন, যে রিফ্লেক্টেড যত জ্যাকেট থেকে শুরু করে, বুলেট প্রুফ জ্যাকেট থেকে শুরু করে, আই এম দ্য ফার্স্ট বাংলাদেশি যে কিনা প্রথম শুরু করছিলাম একটা লং লিমব্রুক থেকে আমি শুরু করছি। করতে করতে এটা আমার আজকে সাফাক কাউন্টিতে চলে আসছে। এগুলো অনেকগুলো লোকেশন করছি। করার পরে এই ওয়ার্কিং ইয়ারে এখন নিউ ইয়র্কের সব পুলিশ
বা এই এমটিএ, তারপর লং আইল্যান্ড রেল রোড, তারপর ট্রানজিট অথরিটি, সবাই কিন্তু সিটির কন্ট্রাক্টর রাস্তার উপর যত ব্যারিকেডগুলো দেখেন, অরেঞ্জ ব্যারিকেডগুলো, Right. কোনগুলা, এই যে কোন যে রিফ্লেকশন কোনগুলো, Right. ইট ইজ RLB গ্রুপ, আমরা দিচ্ছি। বাহ। এবং আমাদের এই গ্রুপ থেকেই এগুলো তৈরি হওয়ার পরে সাথে সাথে আমার পরিধিও বাড়তে থাকে। তারপর আমি এই যে করোনার সময়, প্যান্ডামিকের সময়, আমি জানি না আপনি দেখছেন কিনা, আমার ওই নিউ ইয়র্ক টাইমস আমাদের বিশাল কভার স্টোরি করছে, হ্যারল্ড নিউজ পেপারে কভার স্টোরি করছে, নিউজ ডেতে কভার স্টোরি করছে আমার। তখন আমার কোম্পানি এই আস্তে আস্তে ছড়ায় যাওয়া শুরু করলো। অর্থাৎ সবকিছু মিলিয়ে আপনি একটা ওয়েল এস্টাবলিশড ব্যবসায়ী। ইয়েস, আমি আল্লাহর শুকর, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সুযোগ দিয়েছেন। প্লাস আমার লং আইল্যান্ডের এবং আমার মেইন স্ট্রিমের এদের অনেক, আই এম সো গ্রেটফুল টু দ্যাম, দে আর গিভ মি দ্য অপরচুনিটি। তারপরে আমি চিন্তা করলাম যে আমি কনস্ট্রাকশন, আমার এগুলো তো রিলেটেড, ওয়ার্কিং গিয়ার ইজ দ্য নাম্বার ওয়ান রাইট নাও আমাদের, এবং লং আইল্যান্ডে আমি কিন্তু লার্জেস্ট এখন Right. RLB গ্রুপ। তারপরে আসলাম আমি রিয়েল এস্টেট করবো, আমি প্ল্যান আসলো যে কীভাবে, কারণ এগুলা একটা একটার সাথে কিন্তু সম্পৃক্ত, রাইট। আমি কিন্তু অন্য যাতে যাইনি এই কারণে, যেহেতু টাকা থাকলেই সব কিছু হয় না, কিন্তু ইউ হ্যাভ টু হ্যাভ এ নলেজ দ্যান বিফোর ইউ প্রডিউস, অর ইউ হ্যাভ দ্য বিল্ডার, সো ইউ হ্যাভ টু নো। তখন আমি হঠাৎ করে আমার মাথায় আসলো, তখন আমি একটা বাড়ি কিনলাম ব্রঙ্কসে, লং আইল্যান্ডে। না, ব্রঙ্কসে আমার প্রথম বাড়ি। তারপরে তো আমার বাড়ি আরো দুইটা বাড়ি আছে আপনার ইয়েতে, ফ্লাশিংয়ে। তারপর আমি আস্তে আস্তে লং আইল্যান্ডে মুখ করলাম। লং আইল্যান্ড থেকে ওইখানে আমি 3-4টা বাড়ি করে ফেলালাম। ওখানে আপনি এস্টাবলিশড হয়ে। তারপরে আমার মাথায় আসলো যে আমার কলম্বিয়ান কিছু ফ্যামিলি আছে এখানে, তারা আমার ফার্মে চাকরি করে, তারপরে সালভাদোরিয়ান আছে, তারপরে মেক্সিকান আছে। এদের কাছ থেকে এটা বললো যে ওইখানে অল্প পয়সায় তো প্রপার্টি এমনিই কিনে যায়, সো ওয়াই ডিড নট ট্রাই। কলম্বিয়া আপনার বগোতাতে বলেন, কার্টাহেনাতে বলেন, কালিতে বলেন, ওইখানে আমার অনেক হিউজ অপরচুনিটি আসতে পরে। ওইখানকার 2-1 গভর্নমেন্টের সাথে রিলেট, তারাও আমাকে হেল্প করছে, এবং আমার অফিসের সব স্টাফরাই কিন্তু কলম্বিয়া, তারাও খুব খুশি হয়েছে, তাদের আগ্রহেই কিন্তু আমি এখানে প্রপার্টি কিনলাম। আমি প্রথম কিনছি আমি বগোতাতে, তারপরে করলাম আমি কাটতাই না, ওটা কিন্তু স্টেটের মধ্যে আমাদের। এখন আমার মাথায় আসলো যে তাহলে ঠিক আছে, কলম্বিয়ার পাশে কোনটা, প্যানামা তো আমি করলাম। পেরু লিমা টাউনও আমার বাড়ি 2টা আছে প্রপার্টি। তো এই করে আমি লাতিন কান্ট্রিতে ওগুলো করলাম, করে এইভাবে একটা রিয়েল এস্টেটের, এখন আমার এই রিয়েল এস্টেটের নাম হলো মাই প্রপার্টি। বাহ, খুবই সুন্দর একটা নাম। ভবিষ্যতে আপনার কতটুকু, আমরা শেষ করবো, অনেক গল্প করেছি আমরা রাজনীতি শুরু করে আপনার এন্টারপ্রেনার হিসেবে, সবকিছু মিলে খুব দারুণ একটা গল্প হয়েছে। শেষ করার আগে সংক্ষেপে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি করতে চান, কোথায় যেতে চান সেটা একটু বলবেন। আমরা সবাই প্রবাস থেকে এসে, আপনি যদি এখানের কথা বলেন, আমি সবাইকে সাজেস্ট করবো যে এটাই, when you become an American, be like an American. But be honest, be loyal, and one day you'll see the success in your hand. Success doesn't come one day. Right. You have to create it. Yes. In America, it's the land of opportunity. Right. It's the land of opportunity. If you have a talent, if you have a brain, if you know how to make it, and you'll be the successful man in the world, in America. If I made a house, if I made a car, if I buy a business, all I did it because of America. Right. And New York City is one of the world's largest place. And thanks to Allah that give me the opportunity. And this is America. Yes. If you come in America, Yes. follow the law American. Yes. Be the board American. Yes. Do not think like Bangladesh thinks and anything here. That is impossible. Yes. And most important, communicate with the Congress, communicate with the senator, and become like this, and you'll see how successful we are. In Bangladesh, if you go there, in my country people, you know that we love Bangladesh, but emotional is not that. The reality is, if Bangladesh be happy, is Bangladesh have a beautiful communication, beautiful country, I'm happy to invest more money. But I was investor before, I was get hard, and I back up. Now my business go China, Colombia, Peru, Mexico, all over the country. But I want to be whoever in the America. Please be honest, be Yes. sincere. Yes. Don't be emotional with Bangladesh people. Go, you take your money, but don't act like you are the corrupted guy here, and then you invested here. This is not allowed anymore like this. No. And you see the election, GNG, they all change. The young folks,
They are all touching the Google Translate. They know everything, Instagram, Facebooks and that, and all hold their hand. Yes. So my suggestion, either you American, be like American. I had opportunity to be Bangladesh National Party, to be a member of parliament, but I don't take it. Yes. Because I love America. And America is the Yes, better. we have to love America. We have to respect American law and American people. Everything. Yes. And you yes. become American and you'll enjoy the American. And our President Trump, I'm a Republican, 100% now, Okay. and I'm a Nassau County Republican Secretary. President Trump, he's absolutely right. I'm not supporting emotional. I'm telling you the truth. Because if you're good, don't you not going to be, are you going to be accepted any criminal? No. Are you going to be accepted any illegal in your country? No, no, no. So this is America. Yes. So we need, you want to protect yourself. Yes, yes. You see that a couple of days ago, you see the home care? They get a couple arrested already. Yes. Why you do that? আমরা এটা পছন্দ করি না, ওইটা পছন্দ করি So না। that is not our Bangladesh. Bangladesh is the beautiful country. Bangladesh is the largest garments industry in the world right now. Yes. Bangladesh have a gas. Bangladesh have a jewel. Bangladesh have so many things. But please respect the country. The country, whoever is the right people, right time, right decision. Make your decision. Either you're American or you're Bangladesh. When you go Bangladesh, focus on their honesty. When you're American, work with the American. Yes, অবশ্যই আমরা অবশ্যই we have to respect American people and American law. Thank you very much. আখতার হোসেন বাদল, আপনি খুব চমৎকার করে অনেকগুলো কথা বললেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার বিশ্বাস যারা দেখবেন তারা অবশ্যই এনজয় করবেন আপনার এই কথাগুলো। আমি অনেক অনেক ধন্যবাদ আইবিটিভিকে এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আইবিটিভির সকল দর্শকদের জন্য আমার প্রাণঢালা অভিনন্দন এবং আমাদের দলীয় চেয়ারপারসন তারেক রহমানের পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয়বাদী দলের পক্ষ থেকে এবং বাংলাদেশ আগামী দিনে একটি গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছে এবং আপনারা সবাই বাংলাদেশের জন্য দোয়া করবেন। বাংলাদেশ আমার একটা সুখী সমৃদ্ধি বাংলাদেশ গড়ে উঠুক, এই প্রত্যাশায় আমাকে আবার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ। দর্শক আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। অচিরেই অন্য কোনো সাবজেক্ট এবং অন্য কোনো অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় আইবিটিভির সাথে থাকবেন, এই প্রত্যাশা। আল্লাহ হাফেজ।